বাংলাদেশের রাজনীতিতে এমন একটি মুহূর্তে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি দল, প্রতিটি নেতা, এমনকি প্রতিটি সাধারণ নাগরিক একটি প্রশ্নের উত্তর খুঁজছে। সেই প্রশ্নটি হলো ঢাকার পল্টনে কি ঘটবে, কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতির ভাগ্যচক্র। চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গলির মোড়ের আড্ডা, সর্বত্রই একই আলোচনা। জামাত সহ ৮ দলের আয়োজিত মহাসমাবেশ এখন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি সন্ধিক্ষণ। এই মুহূর্তে দেশের রাজনীতির পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মনে হচ্ছে যেন একটি আগ্নেয়গিরির জ্বালামুখে দাঁড়িয়ে আছি আমরা সবাই। যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত ঘটতে পারে। জামাত ইসলামের 5টি দাবি নিয়ে মাঠে নামলেও তাদের মূল ফোকাস এখন একটি বিষয়ে কেন্দ্রীভূত: জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট। এই দাবিটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে জামাতের নেতারা বারবার স্পষ্ট করে দিয়েছেন এই দাবি তারা আদায় না করলে ছাড়বে না, যে কোনো মূল্যেই হোক না কেন। জামাতে ইসলামের নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন বলেন যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে, তখন এই বক্তব্যের গভীরতা অনুধাবন করতে রাজনৈতিক বিশ্লেষকদের খুব একটা বেগ পেতে হয়নি। একটা সুস্পষ্ট বার্তা ছিল, নমনীয় পথে না গেলে কঠোর পথ অবলম্বন করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই কঠোর পথ কতটা কঠোর হতে পারে আর তার পরিণাম কি হতে পারে দেশের জন্য। অন্যদিকে বিএনপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তাদের নেতাকর্মীরা একই সুরেই কথা বলছেন, গণভোট হতে পারে, তবে তা অবশ্যই নির্বাচনের দিন হতে হবে, তার আগে নয়, কোনোভাবেই নয়। এই অনমনীয় অবস্থান নিয়ে বিএনপি দাঁড়িয়ে থাকলেও এখন প্রশ্ন উঠছে তাদের এই অবস্থানের পেছনে আসল কারণ কি। তারা কেন এই নির্বাচনের আগেই গণভোট চায় না? মাঝখানে সরকারের ভূমিকা আরো জটিল করে তুলেছে পরিস্থিতিকে। 13 দিনের একটি আলটিমেটাম দিয়েছে সরকার। বিএনপি এবং জামাতকে জানিয়ে দিয়েছে এই বিষয়ে একমত হয়ে সিদ্ধান্ত জানান, না হলে সরকার নিজেই তার সিদ্ধান্ত ঘোষণা করবে। সেই সময়সীমা প্রায় শেষের পথে, হাতে মাত্র আছে 2-1 দিন। এই সংকটময় মুহূর্তে কোন পথ বেছে নেবে রাজনৈতিক দলগুলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে একটি মত জোরালো হয়ে উঠেছে। তারা মনে করছেন জামাতের দাবিতেই যুক্তি রয়েছে, নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত। জামাতের চাপের মুখে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যে আসলে বিএনপি কেন গণভোট এড়িয়ে যেতে চায়। তাদের আশঙ্কা হলো, যদি নির্বাচনের দিন পর্যন্ত এই বিষয়টি টেনে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো জুলাই সনদের সেই গুরুত্বপূর্ণ কাগজটি ছিঁড়ে ফেলার মতো সুযোগ আসতে পারে। বিএনপির নেতারা এবং তাদের সমর্থক বুদ্ধিজীবীরা খুব স্পষ্টতই ভাবছেন যে সাধারণ মানুষ গণভোট বোঝে না, তারা এই বিষয়টা চায় না। কিন্তু এই যুক্তিটা কতটুকু গ্রহণযোগ্য? মানুষ কি সত্যি এতটা অবুঝ যে তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে মতামত দিতে পারবে না? এই পরিস্থিতিতে একটি বড় সমস্যা এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্নের সম্মুখীনে দাঁড়িয়েছে, পল্টনে কি এমন কিছু ঘটবে যা পুরো রাজনৈতিক সমীকরণকে পাল্টে দেবে? জামাত কি তাদের দাবি আদায়ে সফল হবে, নাকি বিএনপি তাদের অবস্থান ধরে রাখতে পারবে? জামাতের কৌশল এখন পরিষ্কার, তারা সরকারকে বাধ্য করতে চায় নির্বাচনের আগে গণভোটের ঘোষণা দিতে। যদি সরকার এই ঘোষণা না মানে, তাহলে জামাত তাদের সেই হুমকি বাস্তবায়ন করবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। এই হুমকির অর্থ কি? এর মানে কি কঠোর আন্দোলন, নাকি আরো কিছু? বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালোভাবে বুঝতে পারছেন যে জামাত শুধু সরকারও নয়, তাদেরকেও পরোক্ষভাবে হুমকি দিচ্ছে। তিনি বলছেন, একটি রাজনৈতিক দল একটি জোট বানিয়ে ভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কিন্তু কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে কেন? তার উত্তরে তিনি বলছেন, তারা গণভোট মানে কিন্তু সেই নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটি ভোটে অনেক টাকা খরচ হয়। মির্জা ফখরুলের এই যুক্তি কতটা শক্তিশালী? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই যুক্তি অত্যন্ত দুর্বল। তিনি নিজেই বুঝতে পারছেন কেন জামাত আগে গণভোট চায়, কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারছেন না, কারণ জুলাই সনদ বিএনপি ইতিমধ্যেই স্বাক্ষর করে ফেলেছে। এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা মানে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারানো। আসল কথা হলো, জামাত যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সংশোধনী বিষয়ক 42টি পয়েন্ট পাশ করিয়ে নিতে পারে, তাহলে কি হবে? তখন বিএনপি ক্ষমতায় এলে তারা আগের মতো লুটপাট করতে পারবে না। তারেক রহমান শেখ হাসিনার মতো টানা 4 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। উচ্চকক্ষ তথা সিনেট প্রতিষ্ঠিত হবে, যা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে। বিএনপি চাইলেও নিজেদের সুবিধা মতো আইন পাশ করতে পারবে না। 96 কিংবা 2006 সালের মতো তত্ত্বাবধায়ক সরকারে নিয়ে খেলা করতে পারবে না। বিচার বিভাগ স্বাধীন হবে, ফলে ইচ্ছামতো বিচারপতি নিয়োগ দেওয়া সম্ভব হবে না। পাবলিক সার্ভিস কমিশন শক্তিশালী হবে, ফলে লুৎফুজ্জামান বাবরের মতো বিনা পড়াশোনায় ছাত্রদের ছেলেদের ডিসি এসপি বানানোর স্বপ্ন পূরণ হবে না। এখানে আসল সমস্যা বিএনপির।
বিএনপির অলিখিত যুক্তি হলো এসব করতে না পারলে, ক্ষমতা খাটাতে না পারলে, দেশে টাকা বিদেশে পাচার করতে না পারলে সরকার গঠন করে লাভ কি? তারা কি জামাতের মতো কল্যাণমূলক রাজনীতি করবে? লুটপাট না করে সেটা আবার কেমন রাজনীতি হলো? কিন্তু এই রাজনৈতিক দলগুলোর একটি বিষয় ভুলে যাচ্ছে, মানুষ কেন আওয়ামী লীগকে হটিয়েছে? শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল বলে না, বরং দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিও যদি লুটপাট করতে চায় তাহলে তারাও রেহাই পাবে না। 2024 সালের পর বাংলাদেশে এটি আর সম্ভব নয়। মানুষের ভয় কেটে গেছে, তারা পরিবর্তন চায়, প্রকৃত অর্থেই পরিবর্তন, শুধু মুখ বদল নয়। তারা চাঁদাবাজি শেষ করে দিতে চায়, দুর্নীতির সমাপ্তি দেখতে চায়। এই বাস্তবতা যদি বিএনপি উপলব্ধি করতে পারে তবে তাদের জন্য ভালো, আর যদি না পারে, যদি তারা জনমতকে উপেক্ষা করে আগের মতোই আরেকটি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ দেখতে চায়, তাহলে তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। এর ফলে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। মনে রাখতে হবে, তারা জুলাই সনদের সকল পরিবর্তন, সংযোজন, বিয়োজন মানতে বাধ্য থাকার প্রতিশ্রুতিতেই স্বাক্ষর করেছে বহু আগেই। হয়তো তারা তখন ভেবেছিল এখানে শেষ, বাস্তবায়ন করতে হবে না, ভোটে জিতলে তো সব বাতিল করে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা। নিজেদের অসচেতনতায় বিএনপি এমন এক গুরুদোড়া পৌঁছেছে যেখান থেকে আর বের হওয়া সহজ নয়। তারা হয়তো বুঝতে পারছে না যে জনগণ এমনি এমনি তাদের হাতে ক্ষমতা তুলে দেবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন যে জনগণ ঘটিয়েছে, তারা এবার সতর্ক। এখন আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো গতিশীল, বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে শুধু রাজনৈতিক দলগুলোই শেষ হবে না, পুরো দেশ হয়ে যেতে পারে অতল গহ্বরে। সেই সংকটের মুহূর্তে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। জামাত বর্তমান অবস্থান এবং তাদের নেতাদের প্রচ্ছন্ন হুমকি দেখে মনে হচ্ছে তারা গণভোটের দাবি আদায় করে ছাড়বে। জামাতের নেতৃত্বে 8 দলীয় ইসলামী জোটের চেয়ে বিএনপির শক্তি বেশি হলেও বিএনপি কেন ভয় পাচ্ছে? কারণ স্পষ্ট, তারা ভয় পাচ্ছে যে জামাত যদি কোনোভাবে ভোটের আগে গণভোট আদায় করে নেয়, তাহলে লুটেপুটে খাওয়ার যে সুন্দর স্বপ্ন দেখেছে তারা, সেটা আর বাস্তবায়ন হবে না। বিএনপিকে এখন বুঝতে হবে যে আগের দিন শেষ হয়ে গেছে। জামাত তার চিরচেনা রাজপথে ফিরে এসেছে শক্তি নিয়ে। ঐতিহাসিক পল্টন ময়দান থেকে হয়তো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এমন কোনো ঘোষণা দেবেন যা আগামী দিনের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দেবে। পিআরও বিষয় ছাড় দিলেও এবার গণভোট ইস্যুতে জামাত চুল পরিমাণও ছাড় দেবে না, এমনটাই সংকেত পাওয়া যাচ্ছে। এমনও বলা হচ্ছে যে গণভোট এবং জুলাই সনদের অধ্যাদেশ জারি না হলে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না। শুধু যাবে না তাই নয়, নির্বাচন হতে দেবে না। এটি একটি বিশাল ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে পারে, কিন্তু জামাতের মনোভাব দেখে বোঝা যায় তারা এই ঝুঁকি নিতে প্রস্তুত। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাত না যায়, তখন জামাতের পাশে এসে দাঁড়াবে জাতীয় সমাজতান্ত্রিক দল সহ অন্যান্য দলগুলো। জেএসডিও তখন বলবে জামাতের সুরে আমরা নির্বাচনে যাব না, কারণ জেএসডি মনে প্রাণে চাচ্ছে তাদের দল পুনর্গঠনের জন্য কিছু সময় পেতে। যত দেরিতে নির্বাচন হবে জেএসডির জন্য তত ভালো হবে। এখানে লুকিয়ে আছে আসল রাজনৈতিক চাল। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির স্পষ্ট করে বলেছেন, 10 তারিখের মধ্যে গণভোটের রোডম্যাপ ঘোষণা না দিলে 11 তারিখে কঠোর কর্মসূচি ঘোষণা হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। এই যে খেলা হতে যাচ্ছে সেটা দেশের প্রয়োজনেই। খেলাটা শুরু হবে ঘুষ, খুন, লুটপাট প্রতিষ্ঠিত না হওয়ার পক্ষে। এটা জনগণ বনাম স্বৈরাচারের মানসিকতার খেলা। সবার দাবি একটাই, গণভোট আগে হতে হবে, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। তবে বিএনপিও হয়তো বসে থাকবে না চুপচাপ, তারাও তাদের অবস্থানে মাঠে নামবে। এই লড়াইটা আবার হতে পারে স্বৈরাচার বনাম ছাত্র জনতার লড়াইয়ের মতো। তাই লড়াই জিতবে কারা, সময় বলে দেবে। তবে ইতিহাস সাক্ষী, জনগণের শক্তিকে কখনো হালকা করে দেখার সুযোগ নেই। আগামীর সূর্য হয়তো নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে উঠবে, নাকি আরো একটি সংকটময় অধ্যায়ের সূচনা হবে, সেই উত্তরে লুকিয়ে আছে পল্টনের ময়দানে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।